I led the whole movement and fought for with my people because they love me so much and I love them so much. তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। তার মুখেই শোভা পেত আমার বাঙালি, আমার বাংলাদেশ শব্দটি। Bengali is my language. Bengal is my culture. Bengal is my soil. Bengal is my literature. Bengal is my everything. শেখ মুজিব এই নামটির সঙ্গে ওতপ্রোতভাবে দুটি শব্দ জড়িয়ে আছে, সংগ্রাম আর কারাগার। সালে 18 বছর বয়সেই কারাগারের সঙ্গে পরিচিত হতে হয় শেখ মুজিবকে। তোমার জন্য তো জেলে গেছে একটা, মানে ওখানে ময়ালরা ধান কাটতে যেত বিভিন্ন জায়গা থেকে, ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জায়গা থেকে লোকজন যেত। ওই খুলনা অঞ্চলে ভালো ধান হতো, তো ধান কাটলে অর্ধেক মালিক পেত আর অর্ধেক যে ধান কাটলো সে পেত। ময়াল বলতো তাদেরকে। তো ওখানে একটা তখন খাদ্য অভাব শুরু হয়েছে বলে একটা হয়েছে, আইন করেছে, সেটা হচ্ছে যে এক জেলা থেকে আরেক জেলাতে খাদ্য যেতে পারবে না। অর্থাৎ সেখানে ময়ালরা সমস্ত কেটে কেটে নিয়ে আসছে, কিন্তু তারা নিয়ে যেতে পারছে না মাল। তো তখন উনি কয়েলদের নিয়ে মিছিল বের করে ডিসির ওখানে যেয়ে প্রতিবাদ করতে পারলো। তো ডিসিও সমবেদনা জানালো, কিন্তু তারপরে আলটিমেটলি এই কর্ডন সিস্টেম তুলে নিতে হলো গভর্নমেন্টকে। পাকিস্তান ভূমিষ্ঠ হওয়ার গন্ধ তখনও যায়নি জমিন থেকে। মাত্র 6 মাসের মধ্যেই একটি বৃহৎ জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার জন্য ঘোষণা এলো উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The state language of Pakistan is going to be Urdu and no other language. পাকিস্তান আন্দোলন তরুণ শেখ মুজিবকে উৎসাহিত করেছিল পশ্চাৎপদ বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায়। কিন্তু শুরুতেই পাকিস্তান সরকারের হীন চক্রান্তে সেই আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়ে যায়। পাকিস্তানিরা বাংলা ভাষা কেড়ে নিতে চায়, বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি সংস্কৃতিকে ঢেকে দিতে চায় উর্দুর আদল দিয়ে। তখনই প্রতিবাদী হয়েছেন শেখ মুজিবুর রহমান। We were artificially connected with Pakistan. That is a sentimental matters, you know. They did not like that we should call ourselves a Bengali. They change the name of Bangladesh into change the name of Bengal into East Pakistan. You follow? The Bengalis rejected it and resented for that. They say we don't like to change the name of our soil. That is the cause this movement starts, and I start the Bengal nationalism movement. 48 সালেই বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন শেখ মুজিব। সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছে, শুয়ে পড়ে মাটিতে ছাত্র নেতারা, শেখ সাহেবও আছেন। তাদের উপর লাঠিচার্জ হচ্ছে, কাঁদানে গ্যাস প্রয়োগ হচ্ছে। একজন ছাত্র নেতা, খুব সম্ভবত শওকত আলী, খুব গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। সাহেব ওকে ধরে রিক্সায় করে মেডিকেল কলেজে পৌঁছে দিয়ে আবার এলেন এবং তিনি গ্রেফতার হয়ে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিম্ন কর্মচারী ধর্মঘট হচ্ছিল, সেই আন্দোলনে ওনার নেতৃত্বের কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন এবং আবার জেলে গেলেন। তখন আওয়ামী লীগ গঠিত হল 1949 সালে। জেলে থেকে তিনি আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন।
49 সালের 26শে জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মিলল। আবার গ্রেফতার হতে হলো 31শে ডিসেম্বর। 49 সালে আব্বা যখন অ্যারেস্ট হয়ে গেলেন, তারপর তো আর ছাড়া পাননি। একটানা 52 সাল পর্যন্ত জেলখানায়। আব্বা যখন জেলে যায়, আমার ছোট ভাইটা তখন খুবই ছোট, কেবল কয়েক মাসের। ও তো আর আব্বাকে ওভাবে দেখার সুযোগ পায়নি। কাজে আমি যখন আব্বা আব্বা বলে কাছে যেতাম, তো স্বাভাবিক ও খুব অবাক হয়ে দেখতো। তো আমাকে জিজ্ঞেস করতো, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলতে পারি? সে সময় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন তীব্র হলো। 52 সালে ফেব্রুয়ারি মাসের আমরা যখন 21-এর আন্দোলন শুরু করলাম, 21শে ফেব্রুয়ারি, আগে শেখ সাহেব ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট শুরু করলেন। তখন তাকে নিয়ে আসা হলো ঢাকা মেডিকেল কলেজে। তখন আমাদের সঙ্গে শেখ সাহেবের যোগাযোগ হলো। এটা টের পেয়ে ফরিদপুর জেলে নিয়ে গেল, কিন্তু তখন উনি খুব অসুস্থ ছিলেন, কারণ অনশন করছিলেন। তো সেখানে ফেব্রুয়ারির শেষে বোধহয় তাকে মুক্তি দেয়া হয়। 54 সালের নির্বাচনে ভরাডুবি হয় মুসলিম লীগের। আওয়ামী লীগ সহ বিভিন্ন দল নিয়ে গঠিত যুক্তফ্রন্ট বিজয় লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্যও হন। সেই মন্ত্রিসভা বেশি দিন টিকতে দেয়া হলো না, ভেঙে দিয়ে গ্রেফতার করা হয় শেখ মুজিবকে। 58 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করে পাকিস্তানে। এর পরপরই 12ই অক্টোবর তাকে গ্রেফতার করে 14 মাস জেলে বন্দি রাখা হয়। 1959 সালের 17ই ডিসেম্বর হাইকোর্টে রিট করে মুক্তি পান তিনি। 62 সালের 6 জানুয়ারি আবার জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে 18ই জুন মুক্তি মেলে। কলকাতার মতো সারা বাংলাদেশ সফর করতেন। প্রধান বক্তা, প্রধান অতিথি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অন্যান্য নেতাদের সাথে বঙ্গবন্ধু বক্তা ছিলেন। আল্লাহ পাক তার গলাটা তো দিতে ঘিয়ে বাঁধা। বৈরুতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা গেছেন 1963 সাল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যেখানে শায়িত, সেই জায়গার ওই পাশের যে খালি জায়গাটা, ওইখানে জাতীয় শোকসভা, সবাই বক্তৃতা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবুল ফজল সাহেব ভিসি, উনি সম্ভবত সভাপতিত্ব করছিলেন। সবাই শহীদ সোহরাওয়ার্দীর জীবনের উপরে বক্তৃতা করছেন। কর্মবহুল রাজনৈতিক দীর্ঘ পথ পরিক্রমণের উপরে বক্তৃতা করছেন। কিন্তু বঙ্গবন্ধু যে হাত আর আস্তিন গোটায় নিয়ে বলতেছে, দিন যদি কোনোদিন আসে, ক্ষমতা যদি কোনোদিন পাই, সেদিন তদন্ত করে বের করবো সে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা গেছে না বৈরুতে নির্জন কক্ষে তারে হত্যা করা হয়েছে। বক্তৃতা শেষ। তো তখনকার কর্মী হিসেবে আজও আমাদের এটা মনে আছে, কত তথ্যবহুল, তথ্য সমৃদ্ধ বক্তৃতা তিনি করতেন না। যশোরের মাঠে তিনি বলবেন, আইয়ুব খান এসে সকল জিনিসের দাম বাড়িয়েছেন, অবশ্য কৃতিত্ব তার আছে। দুটা জিনিসের দাম কমিয়েছেন, একটি মানুষের জীবনের দাম আর একটি পাঠের দাম। বক্তৃতা শেষ। কারণ উনি তো বেশিক্ষণ বক্তৃতা করতে অনুমোদিত নয়। বাঙালি জাতি যখন দিশেহারা, অন্ধকার তাদের ভবিষ্যৎ, মহানায়ক এসে স্বাধীনতার স্বপ্ন দেখালেন। তখন নিস্তব্ধ নদীর জলে ঢেউ উঠল, হিজল বনে পাখিরা গান গাইতে শুরু করলো, চারদিকে তার সুর অনুরৃত হলো। মহানায়ক ঘোষণা করলেন, বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবে না। তারপর আর বেশি দিন দমিয়ে রাখা সম্ভব হয়নি। অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েও নয়। 1965 সালের 2রা জানুয়ারি আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন দেন। নিজের বিজয় নির্বিঘ্ন করতে ভোটের 14 দিন আগে শেখ মুজিবকে গ্রেফতার করা হয়।
এই নির্বাচনে ফাতেমা জিন্নার পক্ষে এবং আইয়ুব খানের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্যই শেখ মুজিব তখন দেশব্যাপী প্রচারে অংশ নিয়েছিলেন। She urges the election of basic Pakistan participate freely in town and village on evidence of 65 সালে আবারও তিনি গ্রেফতার হন রাষ্ট্রদ্রোহিতা ও সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে। কারাদণ্ড দেওয়া হয় 1 বছর। অবশ্য পরবর্তীতে হাইকোর্টের নির্দেশেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পশ্চিম পাকিস্তান আর আমাদের তখন পূর্ব বাংলার মধ্যে বৈষম্য বাড়তে থাকলো। তো এইটা 60-এর দশকে এখানে আমাদের অর্থনীতিবিদদের মূল্যবান একটা ভূমিকা আছে। কেন পশ্চিম পাকিস্তানে সে প্রপাগান্ডা তারাদের দেখা বক্তব্যের মধ্যে বলতো যে পূর্ব বাংলা তো গরিব প্রদেশ, আমরা তো বড় বড় শহর করাচি, লাহোর এসব তো বাংলা ব্রিটিশ আমল থেকে আছে, তো পশ্চিম পাকিস্তান ধনী। আমাদের অর্থনীতিবিদরা নুরুল ইসলাম, রহমান সুবহান, মুশারফ হোসেন এরা তথ্যগুলো বের করতে শুরু করলো যে আমরা রপ্তানি যেটা হয় তার 80-90 ভাগ যে বৈদেশিক মুদ্রা এটা আমরা আয় করি। আমাদের পাট কৃষক পাট যেটা উৎপাদন করে, জুট মিলগুলো যেটা পাট দ্রব্য তৈরি হয়, এগুলো এক্সপোর্ট হয়, বৈদেশিক মুদ্রা তো আমরা আয় করি। এগুলো ব্যয় হয় কোথায়? তখন দেখা গেল যে এগুলো ব্যয় হয় ওয়েস্ট পাকিস্তানে। 66 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলন। সেখানে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা পেশ করেন শেখ মুজিব। এই 6 দফায় পাকিস্তানকে ফেডারেল পদ্ধতিতে চালানো, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, আলাদা মুদ্রা, আলাদা কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা, এক দেশের সম্পদ অন্য দেশে পাচার না করা এবং আঞ্চলিক সেনা ও আধা সামরিক বাহিনী গঠন করার প্রস্তাব দেয়া হয়। সবাই বুঝতে পেরেছিল যে কেন্দ্রীয় সরকার ইসলামাবাদ থেকে সব ক্ষমতা নিয়ে যদি বসে থাকে, আর যেটা তারা করছিল যে এখান থেকে আমরা যত বৈদেশিক মুদ্রা আয় করি 80%-এর বেশি তো আমরা আয় করতাম, এগুলো আসলে ব্যয় করা হয় পশ্চিম পাকিস্তানে। এর মাসখানেক পরেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। 6 দফা নিয়ে যখন এখানে আন্দোলন হচ্ছে, তিনি তখন জেলখানায়, এবং কিরকম তিনি অস্থির হয়েছিলেন যে কি হচ্ছে, কয়জন মারা গেল, কাকে কাকে গ্রেফতার করা হলো, কে কে জেলে এলো। জেলে বসেও যে তিনি শান্তিতে ছিলেন না এবং একটা প্রচণ্ড রকম অশান্তির মধ্যে ছিলেন, সেটা ওর কারাগারের রোজনামচা যে বইটা আছে ওইটা পড়লে আপনারা সেটা জানতে পারবেন। 6 দফা দেওয়ার পর 66 সালে বিভিন্ন জেলায় জনসভা করতে গিয়ে 8 বার গ্রেফতার হন। ঢাকা, চট্টগ্রাম, যশোরে জনসভা করার জন্য প্রত্যেকবারই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় সিলেটেও। খুলনায় 17 এপ্রিল জনসভায় বলেছিলেন, জেল বহুবার দেখেছি, এবার বুলেটের আঘাত পরীক্ষা করে দেখতে প্রস্তুত। এর পরপরই আটক করা হয় তাকে। নারায়ণগঞ্জে সর্বশেষ সভা করে ঢাকায় ফিরে এসেই 8ই মে মধ্যরাতে গ্রেফতার করা হয় তাকে। জেলে যাচ্ছেন, আবার বেল যাচ্ছে, ছাড়ছে, আবার যাচ্ছেন, জেলে যাচ্ছেন, প্রত্যেক জায়গায় এক একটা বড় বড় মিটিং হচ্ছে, আবার বেরোচ্ছেন, এই সারা বাংলাদেশ চষে ফেলেছেন। যখন নারায়ণগঞ্জে তার লাস্ট মিটিংটা হলো জেলে নেওয়ার আগে, এবং নারায়ণগঞ্জের মিটিংটা আমার মনে আছে, আমি সেখানে ছিলাম স্টেজেই, বাংলা ভবন বাড়ির নাম ছিল, ওখানে আমরা নাস্তা করে বিশ্রাম নেওয়ার জন্য মিটিংয়ের পর গেছি। তো তখন আমি বঙ্গবন্ধুকে বললাম যে আজকে আমার মনে হচ্ছে আপনাকে বোধহয় অ্যারেস্ট করবে। তুই কী করে বুঝলি? আমি বললাম যে এই যে জিপ একটা ওখান থেকে আসছে পিছনে পিছনে, তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে, এই জিপটা পুলিশের জিপ, এটা আজকে আপনাকে অ্যারেস্ট করবে। ঠিক তাই হলো। রাত না পোহাতেই ওনাকে অ্যারেস্ট করলেন 32 নম্বর বাড়ি থেকে। ওনাদের জেলে যাওয়া তো আন্দোলনকে খুব আরো চাঙ্গা করতো। কেন উনি প্রথম তো উনি জেলে নিত, উনি আমার কোর্টে গিয়ে বেল টেল নিয়ে উনি বেরোতেন, বেরিয়ে এক মুহূর্ত দেরি করতেন না সেই 6 দফার কথা, আবার জেলে নিল, আবার 6 দফার কথা। জেলের ভেতর থেকেই আন্দোলন পরিচালনা করতেন। নানা দিক নির্দেশনা জানিয়ে চিঠিপত্র পাঠাতেন নেতাকর্মীদের কাছে নানা মাধ্যমে।
আমার যেদিন কোর্ট থাকতো সেদিন আমি আমার পাঞ্জাবির পকেটে কখনো আন্ডারওয়্যারের মধ্যে নিয়ে আসতাম। তো ওইভাবে যদি কর্তৃপক্ষ সার্চ করতো তাহলে তো একটা চিঠিও আনতে পারতাম না, কেড়ে দিত যে ওখান থেকে। তা ওটা তখন সব জায়গায় একটা সহানুভূতিশীল নরম মানসিকতা তৈরি হয়ে গেছিল। চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান করতেন, বাইরের থেকে চিঠি ভিতরে যেত, ভিতরের থেকে চিঠি বাইরে আসতো, তার নানা মাধ্যম। এমনকি জেলখানার পুলিশদেরকে, কনস্টেবলদেরকে বলা হয় মিয়া সাহেব, তো মিয়া সাহেবরা ওনার চিঠি রীতিমতো আদান প্রদান করত, ওনার বাসায় আসতো। তো এটা কি তখনকার ডিবি এসবি এরা জানতো না? জানতো, কিন্তু একটা মৌন সমর্থন তখন তৈরি হয়ে গেছিল। তখন বাঙালি জাতির অবিকল্প অবিসংবাদিত নেতায় পরিণত হন শেখ মুজিবুর রহমান। তাই তাকে দমানোর জন্য হিংস্র অপকৌশল নেয় পাকিস্তানের সামরিক জান্তা। তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়। রাষ্ট্র বনাম শেখ মুজিব এই মামলায় আরও ৩৫ জন বাঙালি সিএসপি কর্মকর্তা ও সেনা কর্মকর্তাকে আসামি করা হয়। বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলানোর অপচেষ্টাও চালানো হয়। 1968 সালের 18 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় ঢাকা ক্যান্টনমেন্টে। সেখানে সামরিক আদালতে তার বিচার শুরু হয়। ওনাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় নিয়ে গেল। তখন আমি তখনকার ডিপটি জেলার শামসুর রহমান সাহেবকে অনুরোধ করলাম যে ভাইরে ভাই, নেতাকে আর ফেরত পাই কিনা জানি না, ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার রাতটা পর্যন্ত আমাকে একটু এই তার পাশের সেবে থাকতে দেন। বঙ্গবন্ধুকে নিয়ে যাচ্ছে, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো, উন্মাদের মতো চিৎকার করে বললাম, মুজিব ভাই, আপনারা আর দেখতে পাবো কিনা জানি না, শেষ নির্দেশটা দিয়ে যান। তো আমার দুটা কথা, আন্দোলন অব্যাহত রাখবি, আর আমি যদি ফেরত না আসি আমার রাষ্ট্র বাংলাদেশে এই নিয়ে খবর দেওয়ার চেষ্টা করবি। বঙ্গবন্ধু জেল থেকে বের করে নিয়ে আসলো এবং তাকে একটা মিলিটারি জীবিতে উঠিয়ে দিচ্ছে সেখান থেকে। তো উনি একটা এক মুঠো ধুলো রাস্তা থেকে করে নিয়ে তার মাথায় রাখলেন এবং তিনি বলেছে মানে ফাঁসির জন্যে বা যে কোনো কাজের জন্যে প্রস্তুত এরকম। তো সেরকম অবস্থায় গেলে আমি তারপরে ওনার সাথে ইন্টারভিউ নিলাম। কোথায় গিয়ে সেটা? ওই যে ক্যান্টনমেন্টে। এবং আমরা একজন আমার ইংল্যান্ডে থাকাকালীন সময়ে যাদের সাথে আমি কাজ করেছি সেরকম সলিসিটার্স ছিল, বন্ধুবান্ধবও ছিল, তাদেরকে বললেন যে আমাদের একজন লয়ার পাঠাতে হবে এবং আমাদের লন্ডন গ্রুপ তাদেরকে বললাম। তো তারা আলাপ আলোচনা করে টম উইলিয়ামস বলে একজন কিউসি, খুব সিনিয়র একজন কিউসি, তাকে পাঠালেন এবং ওখান থেকে সব খরচ আমাদের বন্ধুবান্ধবরা যারা ছিলেন তারা সব চাঁদা তুলে তার পাঠিয়েছেন। টম উইলিয়ামসকে দেখা করতে নিয়ে গেলাম, তখন টম উইলিয়ামস তাকে দেখে খুব অভিভূত হলেন এবং বেরিয়ে আমাকে বলছেন যে তোমাদের লিডারকে দেখে আমার অ্যান্ড্রু বিভানের কথা মনে পড়ে, লেবার পার্টির লিডার ছিলেন, খুবই ওরকম দেহ সুঠাম, ওরকমই ছিল বঙ্গবন্ধুর মতোই এবং তার কণ্ঠ। তারপরে যে দেখো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে তোমাদের বঙ্গবন্ধু যে উনি জেলে আছেন, তখন তো বঙ্গবন্ধু হয়নি, মুজিব ভাই জেলে আছেন, কিন্তু জেলে তাকে সবাই সম্মান করে এবং কোর্টে তাকে সম্মান করে কাঠগড়াতে চেনা থাকে। তো এইটা একটা ওনার অবজারভেশন আমার এখনো মনে আছে, যিনি শত্রু শিবিরেও তিনি বীর। অনর অবস্থাটা দেখেছি যে
কোর্টে যদি কেস চলতে থাকে তো মৃত্যুদণ্ড না, তো একদিকে মৃত্যুদণ্ড, অন্যদিকে ডিপটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এসে বলছে যে আমি গাড়ি নিয়ে এসেছি, আপনার প্লেনে বসা আছে, প্লেনে নিয়ে যাবে আইয়ুবের সঙ্গে কথা বলতে। উনি তো মোটেই দুর্বল হন নিয়ে ব্যাপারে বলছে না। আর ওই যে যখন মৃত্যুর কথা বললো তো সে বললেন, দেখো আমি তো মুসলমান, আমার কপালে লেখা আছে আমার মৃত্যুর মুহূর্তটা, তার এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরে হবে না। সালাম খান সাহেব অ্যাডভোকেট ছিলেন, তিনি খুব প্রেশার দিচ্ছিলেন যে এখানে যদি না যাও তাহলে এবার তোমাকে সারা জীবন জেলে বসতে হবে, প্যারোলে হলে প্যারোলেই যেতে হবে, এরকম একটা অনুভব হবে। তো উনি খুব রেগে গেছেন, আপনার কোনো মামলা টামলা করার দরকার নেই, আমাকে আমি একটু দূরে আছি কাঠগড় থেকে, আমিরুল তোমরা যা পারো করো, ওনাকে আমার দরকার নেই, এরকম একটা কথা উনি বলে ফেললেন। যেহেতু আইয়ুব খানের হাতে বা মোনায়েব খানের হাতে জেবে নেওয়ার অথরিটি ছিল, তারা ওনাকে জেলখানায় রেখে আন্দোলনের সঙ্গে ওনার দূরত্ব সৃষ্টি বা উনি যেন তাতে শরিক হতে না পারে, তারা তো বুঝতো না, খবরে খবর সবই আদান প্রদান হতো, তারা তো বুঝতো আটকায় রাখছে মানে একদম সর্বপ্রকারের যোগাযোগ বিচ্ছিন্ন। ক্যান্টনমেন্টে রেখে তাদের যে বিচার কাজ চলছিল এবং এই বিচার কাজের বিবরণী সব পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছিল প্রতিদিন। সাংবাদিকরা এই সময় একটা অত্যন্ত ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং এই যে আদালতে, সামরিক আদালতে এই যে বাহাস, এইটা মানুষকে উত্তেজিত করছিল। সার্জেন্ট জহুরুল হক মারা গেল, আসাদ মারা গেল, তারপর যখন ডক্টর জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মারা গেল, তখন তো একদম আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তখন তো সেই পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি যে বাড়িতে অবস্থান করতেন বাংলা একাডেমির ঠিক পাশে একটা লাল বাংলো ছিল, সেটাতে যখন আগুন লাগিয়ে দিল জনতা, উনি ওখান থেকে পলায়ন করলেন এবং শাহবাগে যখন খাজা শাহাবুদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দিল জনতা, এই উত্তেজিত, সমস্ত দেশ উত্তেজিত। এর মধ্যেই আইয়ুব খানের পতন ঘটে, ক্ষমতা নেন ইয়াহিয়া খান। এরপর পাকিস্তানের নির্বাচনে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress my people with bullets. So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto. What? I am representing the people of Bengal. Legally, morally, I am the man who can govern this country. ক্ষমতা না দিয়ে ইয়াহিয়া খান তখন 25শে মার্চ মধ্যরাতে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালায়। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে আটক করা হয় বঙ্গবন্ধুকে। সর্বশেষে রাত 8টার দিকে হবে, ওনাকে বাইরে কোনো জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, চেষ্টা করছিলাম যদি বাড়িতে না থাকেন। উনি রাজি হননি, উনি বলে আমি কখনো আন্ডারগ্রাউন্ডে থাকি নাই, আমি পালিয়ে যাব না কোথাও, ফেস ইট। আমরা যখন বললেন যে না আপনি না গেলে আমরা আপনার সাথে থাকবো, তো উনি বললেন যে দেখো আমি তো হুকুম করছি, তোমাদের কোনোদিন হুকুম করি নাই, আজকে হুকুম করছি, এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও। তারপর নিজে আসলেন, এসে নিচে গেটটা খুললেন, 2 হাত থেকে পিঠে, গড ব্লেস ইউ। 25শে মার্চের ঘটনা, মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও তার 7ই মার্চের স্বাধীনতার ডাকি চূড়ান্ত বলে গ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধারা। তাদের কানে সার্বক্ষণিক ধ্বনিত হতো বঙ্গবন্ধুর তেজদীপ্ত আহ্বান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বুক জুড়ে ছিল বঙ্গবন্ধুর উজ্জ্বল প্রতিকৃতি। পাকিস্তানে কারাগারে বন্দী রেখে বঙ্গবন্ধুকে আইনি প্রক্রিয়ায় ফেলে ফাঁসি দেওয়ার অপচেষ্টা চালানো হয়। ওনাকে কিভাবে নিল মিয়াওয়ালি জেলে, ওখান থেকে কিভাবে নিয়ে গেল, ওনা যে মামলা করলো ওনার বিরুদ্ধে,
তো উনি বললেন যে মামলা করার সময় আমাকে যখন জিজ্ঞেস করেছিলাম তুমি আইনজীবী একটা নিয়োগ করবে, তো আমি তোমার নাম বলেছিলাম। তো ওরা বললো যে একে তাকে যে এটা সম্ভব না। তো বললো আমি প্রথমে এটা বুঝতে পারলাম না কেন সম্ভব না। ওরাই বললো যে না চিন্তা নেই, আপনাকে আমরা পাকিস্তানে খুব নাম করা লয়ার একে ব্রহি তাকে আমরা নিয়োগ করে দেবো আপনার পক্ষে। তো বললেন যে আমি আর বললাম মনে মনে তো বললাম যে ওদের তো রায় আগে থেকে ঠিক করা আছে, অর্থাৎ এই নাটকগুলো আমি কেন অংশগ্রহণ করব। তো যখন ব্রহি শেষ করে বলছে তো বললো যে আমি শুনলাম, বলছে হ্যাঁ এখন তো আমাদেরকে ওই কামাল হোসেনের যে বিচার হচ্ছে সেখানে যেতে হবে। তো বলেন তখন আমি বললাম যে আমার যেটা বুঝেছি আশঙ্কা ছিল যে তোমাকেও ধরেছে, যে তখন বোঝা গেল যে তুমি ওখানে বন্দী। 16ই ডিসেম্বর কিন্তু বোঝা গেল যে পরাজিত হয়েছে, কেন ছকে দেখি যে তাদের চেহারা থেকেই বোঝা যায়। ওই যে সুপারিনটেন্ডেন্ট এসে আমাকে বলছে বেশি দিন তো আপনারা থাকেন না, আমাদের ভুলে টুলে যাবেন না ইত্যাদি। 28 তারিখ আমাকে যখন বললো যে গাড়িতে ওঠেন, আমাকে নিয়ে গেল রাওয়ালপিন্ডি থেকে বেরিয়ে আরেকটা জায়গায়। ওখানে যখন ঢুকতে যাচ্ছি তো সব মেশিন গানার লোকরা এসে গাড়ি সারাউন্ড করলো। আমরা ব্যাপারটা কি? না 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 আপনি চিন্তা করেন না, আপনার ইউ লাইক ইট। দেখো লাইক ইট কি না এটা তো আমার কথা, কিন্তু কি করছো তোমরা? না না আপনাকে ওই বাংলোতে নিয়ে যাচ্ছি, একটা ডাক বাংলোর মতো। কোথায় এটা? সিহালা। ডাক বাংলো যেমন রুম নাম্বার থাকে আর কি, 1 নম্বর 2 নম্বর। তাহলে বলে আপনি 1 নম্বর রুমে ঢোকেন। ঢুকে দেখি বঙ্গবন্ধু দাঁড়ানো। তো এই যে জীবনের আনন্দের মুহূর্ত কয়েকটা যে থাকে তার মধ্যে এটা একটা প্রধান। তো বললেন তুমি এখন দ্রুত ওদের সঙ্গে এই কথাগুলো বলো যে আমাদেরকে প্লেনে দ্রুত বাংলাদেশে নিয়ে যাক। তো আমি যখন বলছি যে হ্যাঁ ঠিক আছে তোমরা দাও, আমরা তো সোজা মানে স্ট্রেট ইন্ডিয়ার উপরে দিয়ে বাংলাদেশ কয়েক ঘন্টা পৌঁছে যাবো। তো বলছে ইন্ডিয়ার উপরে তো আমরা ফ্লাই করতে পারি, আমাদের যুদ্ধ হয়েছে। পিআইএ যেতে পারে লন্ডন। তো বঙ্গবন্ধু আর কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। এ সময় জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর কাছে এসে ফেডারেল পদ্ধতিতে হলেও 2 পাকিস্তান এক রাখার প্রস্তাব করেন। দেখেন এই 6 দফা আপনি যাতে 6 দফা 1 দফা কিছু সামান্য লিঙ্ক রাখেন। পাকিস্তান তো আপনি বানিয়েছিলেন, আমি তো তখন ছাত্র ছিলাম। ভুট্টো এগুলো বলে। ভুট্টো এমনি তো খুব অহংকারী ছিল, কিন্তু এত বিনয় তার বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলার সময়। তো যে প্লেনে দিয়ে আসলো কোনো একটা লিঙ্ক যদি রাখেন, তো বঙ্গবন্ধু দেখেন আমি এইসব ব্যাপারে কিচ্ছু বলবো না এখানে, আমি নামবো, নেমে ঢাকা থেকে আমি এইসব ব্যাপারে সবাই আমার দেশ পার্টির সঙ্গে আলোচনা করব, সবাইকে সঙ্গে আলোচনা করে উত্তর দেবো। সেটা মনে আছে 10ই জানুয়ারি যদি বক্তৃতাটা দেখেন, যেটা স্টেট এয়ারপোর্ট থেকে রেসকোর্সে গেলেন, তো এর মধ্যে এই কথাটা এসছে, ভুট্টো তোমাকে আমি বলেছি যে পাকিস্তানের জনমানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, তাদেরকে আমি চাই তারা ভালো থাকুক। আমাদের সঙ্গে সম্পর্কের কথা যেটা বলেছো, এটা 2 সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেটা হয় সেটাই হবে। যেটাই ওই প্রশ্নের উত্তরটা উনি দিয়ে দিলেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর বাঙালি জাতির যখন মুক্তি মিলল, তখন অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল মহানায়কের। কখন ফিরবেন, তার মুক্ত বাংলার মাটি কখন স্পর্শ করবেন তিনি? তিনি ঢাকায় প্রত্যাবর্তন করে রমনার রেসকোর্স ময়দানে যে ভাষণটি দিয়েছিলেন অশ্রু সজল চিত্তে, যে আমার ফাঁসির আদেশ হয়েছিল, আমি তাদের বলেছিলাম যে তোমরা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার লাশটা আমার স্বদেশ বাংলাদেশে পাঠিয়ে দিও। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। এরপরে তিনি আসেন আমাদের কাছে, এবং তিনজন আসেন। সত্যি কথা বলতে কি তখন এটা একটা একতলা বাসা, মা 2টা কামরা ছিল, মার কামরা বসেছিলেন। আমরা সবাই অধীর আগ্রহে, আব্বা আসলেন, এসে হ্যাঁ আমাদের সবাইকে আদর করলেন। আমাদের কারো কোনো মানে আমরা সবাই বাকরুদ্ধ ছিলাম, আমাদের চোখে পানি, মনে আনন্দ,
মানে সেটা একটা মানে কি যে অনুভূতি, মানে এই যে ফিরে পাওয়াটা, এই ফিরে পাওয়াটা যে আমাদের জন্য কত মূল্যবান ছিল। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং জাতিগত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করার ইতিহাস বিশ্বে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যেই। সহ্য করেছেন অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। ফাঁসির মঞ্চে যেতেও তিনি প্রস্তুত ছিলেন। বঙ্গবন্ধু বেঁচে ছিলেন 19,884 দিন, এর মধ্যে 3,053 দিন তার কেটেছে জেলে। তার জীবনের 6 ভাগের 1 ভাগ সময় জেলে কেটেছে শুধু বাঙালি জাতির মুক্তি এবং স্বাধীনতার জন্যে। মুক্ত স্বাধীন দেশে ফিরে বঙ্গবন্ধু ক্ষমতায় বসতে রাজি ছিলেন না, চেয়েছিলেন গণমানুষের নেতা হিসেবেই থাকতে। উনি প্রথম তো বললেন যে না, আমি তো প্রাইম মিনিস্টার হতে চাই না, কিছু প্রেসিডেন্ট হিসেবে আসলেন তো এখানে। তো ওনার প্রথম প্রস্তাব ছিল, দেখো তোমাদের একটা ক্যাবিনেট করে নাও, তার জন্য এদেরকে প্রাইম মিনিস্টার করো, আর আমি ঘুরে 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 মানুষের কাছে যাব, এই যে ঐক্য গড়ে উঠেছে মানুষকে উৎসাহিত করব, আর এইটা হলো আমার ভূমিকা। কবেকার কথা? ফিরে এসে 10 জানুয়ারি পরে পাকিস্তান থেকে হ্যাঁ এসে তো 11 জানুয়ারি ওরা বসলেন। তোমার প্রথম প্রস্তাব ছিল, দেখো তোমরা গভর্নমেন্ট চালাও আর আমি মানুষের মধ্যে জনসমর্থন তোমাদের জন্য গড়তে থাকবো। তো তখন আমরাও বললাম, আমিও বললাম, দেখুন এটা এই কারণে হবে না যে আপনি মাঠে থাকলে ফাইল আর এখানে ইডেন বিল্ডিংয়ে থাকবে না, ফাইল আপনার পেছনে খুঁজে আপনাকে যে গ্রামে আসেন ওখানে যাবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য, রায়ের জন্য। তো এইটা দেখেন, এটা অবাস্তব হবে যদি। তারপরে আন্তর্জাতিকভাবে সবাই আসবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, আর আন্তর্জাতিকভাবেও তারা তখনই আস্থা তাদের থাকবে আমাদের উপরে, দেখবে যে সরকার প্রধান আপনি। তো অনেক ওনাকে এটা মানাতে হয়েছিল। উনি আসলে বলছেন, না না কেন, আমি তো আসি, দেখবে যে আমি আছি, কিন্তু কাজ এই ডে টু ডে এইসব ফাইল টাইল এগুলো আমার মানে আমার কাজ না। তো মানে সেগুলো না সবাই করবে ফাইল, কিন্তু প্রাইম মিনিস্টারের যেটা প্রথমত এটা সংসদীয় গণতন্ত্র যদি হয়, তো প্রথমে উনি বললেন যে আমরা কি প্রেসিডেন্সিয়াল না পার্লামেন্টারি ফর্ম। তো আমিও তখন ওটা অন্যদের মধ্যে বললাম যে না, এটা তো সারা জীবন 6 দফার মধ্যেও পার্লামেন্টারি ফর্মের কথা আছে। তার জীবনের কষ্ট ও ত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলো যে কত বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে তাকে, তারই বিভিন্ন লেখাতে তা ফুটে উঠেছে। He never deviated from his commitment. কখনো তার ওয়াদা ভঙ্গ করেন নাই। তার বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার ছিল, সেই সময় ছিল। যেমন অবিভক্ত ন্যাপ ও 6 দফা দেওয়ার পরে এটাকে সিআইএর দাবি, শেখ মুজিব ভারতের অনুচর, আমরা ওনাদেরকে মস্কোপন্থী বলতাম। একটি জাতি রাষ্ট্র সৃষ্টি, একটি ভাষা রাষ্ট্র সৃষ্টি, দক্ষিণ এশিয়ায় তো এই প্রথম একটি ভাষা রাষ্ট্র সৃষ্টি, তাই না? অসাম্প্রদায়িক রাষ্ট্র হয়তো আরও আছে, কিন্তু একটি জাতি রাষ্ট্র, একটি ভাষা রাষ্ট্র কয়টি আছে? ইউরোপে অনেকগুলো জাতি রাষ্ট্র, ভাষা রাষ্ট্র আছে, কিন্তু আমাদের এই অঞ্চলে, এই উপমহাদেশে বাংলাদেশই হচ্ছে প্রথম একটি জাতি রাষ্ট্র, একটি ভাষা রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের স্রষ্টা স্থপতি শেখ মুজিবুর রহমান। সেজন্যই তিনি বঙ্গবন্ধু, এবং সেই জন্যই তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দুর্জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ। স্বাধীন বাংলা ও স্বাধীন জাতি হিসেবে বাঙালি যে মর্যাদা পেয়েছে, মহান ত্যাগের মধ্য দিয়ে মহৎ অর্জন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো তিনি স্বাধীন বাংলাদেশের স্রষ্টা, বাঙালির জাতির জনক।
প্রাচীর ভাঙিয়া গড়েছ আমাদের নীড় ঘুমন্ত প্রাণে চেতনা জোগালো তোমার